This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের প্রাক্তন এবং বর্তমান শাসক দলের কাঠগড়ায় আরএসএস। মুর্শিদাবাদে অশান্তি, বিজেপি এবং আরএসএস কে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল এবং আরএসএস কে কাঠগড়ায় দাঁড় করালেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। গতকাল রাতে শান্তি বজায় রাখার আবেদনে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, মিথ্যা কুশ্রী প্রচারের মূলে আরএসএস রয়েছে। বিজেপি ও তার সঙ্গীরা হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে। প্ররোচনার সূত্রে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। বিভেদের রাজনীতি করার জন্য এই খেলা অত্যন্ত বিপজ্জনক। আজ ব্রিগেডের মঞ্চ থেকে আরএসএস কে আক্রমণ এবার মোহাম্মদ সেলিমের। ধর্মের উন্মাদনা তৈরি করে, ধর্মীয় ভাবাবেগ তৈরি করে একটা ধর্মীয় রাষ্ট্র করব বলে তারা গোটা দেশে, উত্তর ভারতে, মধ্য ভারতে, পশ্চিম ভারতে গত 3 দশক ধরে যে তাণ্ডব নৃত্য করেছে, গুজরাটে যে গণহত্যা করেছে, আজকে মমতার দয়ায় আর দোয়ায় সেই আরএসএস আমাদের রাজ্যে ঘর বাঁধছে আর মানুষের ঘর ভাঙছে। তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রশাসনের মুরদ নেই, এই দাঙ্গাবাজদের আটকাবে। তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে। তবেই আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারবো, এ রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। জ্যোতি বসু বলেছিলেন, সরকার চাইলে দাঙ্গা হয় আর সরকার না চাইলে দাঙ্গা হয় না। তাহলে ধুলাগড় বলুন, বসিরহাট বলুন, রানীগঞ্জ, আসানসোল বলুন, উত্তরবঙ্গের বিভিন্ন স্থান বলুন, এই গত বছর রিসরা বলুন, শিবপুর বলুন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী চেয়েছিলেন কারণ তিনি আরএসএস এর দুর্গা। মুখ্যমন্ত্রী আরএসএস কে নিশানা করার পর কি বলেছিলেন? কুণাল ঘোষ, সুকান্ত মজুমদার, অধীর চৌধুরী, দিলীপ ঘোষা। দেখাবো সবার প্রতিক্রিয়া, মন্তব্য। মুখ্যমন্ত্রী যদি বিজেপির নাম করে চিঠি লিখে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী বেশ করেছেন, ঠিক কাজ করেছেন। যারা কথায় কথায় ধর্মের নামে ভেদাভেদ করে, যারা উত্তেজক প্ররোচনা দেয়, যারা ভুয়ো খবর রটায়, যারা ভুয়ো ভিডিও, অন্য জায়গার ভিডিও দিয়ে বাংলায় কুৎসা করতে যায়, যারা উন্নয়নের রাজনীতিতে না পেরে ধর্মীয় ভেদাভেদ করে সীমান্ত লুজ করে দিয়ে বহিরাগত ঢুকিয়ে হামলা করিয়ে ইভেন্ট তৈরি করে, তো তাদের নাম করে বলবেন না তো কার নাম করে বলবেন? অপদার্থ মুখ্যমন্ত্রী আজ থেকে শুরু করে আজ অব্দি আর কি, সেদিন থেকে শুরু করে সবার ঘাড়ে দোষ দিয়ে দিয়েছে। কিন্তু যে প্রশ্নগুলোর উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারছেন না, সেটা হচ্ছে পুলিশ, ওনার আন্ডারে কাজ করা পুলিশ হাইকোর্টে বলেছে যে পুলিশের কাছে ইন্টেলিজেন্স ইনপুট ছিল যে এই ধরনের ঘটনা ঘটবে। আমাদের কাছে সেই তথ্য আছে, প্রমাণ আছে। তারপরেও পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? কেন এক্সট্রা ফোর্স সেখানে ডিপ্লয়মেন্ট করেনি? কেন ইন্টেলিজেন্স ইনপুট থাকা সত্ত্বেও আর র্যাব নামেনি? কেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছ থেকে বিএসএফ নামানোর কথা বলেনি বা কেন্দ্রীয় বাহিনীর কথা বলেনি? উল্টো দিকে দেখুন, বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরা, মনে হয়েছে তাদের যে আমাদের রাজ্য সরকারের ফোর্স হয়তো ইনসাফিসিয়েন্ট বা অপর্যাপ্ত, সঙ্গে সঙ্গে তারা কেন্দ্রীয় বাহিনী নামানোর জন্য তারা কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছে এবং কেন্দ্র বাহিনী নেমেছে। একই মুদ্রা দুটো পিঠ। বাংলার মুখ্যমন্ত্রী এতদিনে জ্ঞানের উদয় হয়েছে দেখে তো অবাক লাগছে। আমরা তো প্রথম দিন থেকে চেয়েছিলাম বাংলার মুখ্যমন্ত্রী আসুন, এই ক্ষতে প্রলেপ দেওয়ার ব্যবস্থা করুন। আপনি না মামাটি মানুষের নেত্রী, আর এই বাংলায়, এই মুর্শিদাবাদে মা স্বামীহারা হচ্ছে, মাটি রক্তাক্ত হচ্ছে, মানুষ গৃহহীন হচ্ছে, সর্বশান্ত হচ্ছে। আপনার তো সব থেকে আগে এখানটায় এসে তাদের সঙ্গে দেখা করা, তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করতে হতো, তা তো করেননি আপনি। আজ 7 মণ তেল পুড়ে যাওয়ার পর আপনি রাধার নৃত্য দেখতে চাইছেন। চিঠি চাই না, প্রেমপত্র লিখতে কে বললো আপনাকে? আপনি পুলিশ প্রশাসন লাগান, যেই গন্ডগোল করছে ধরুন, তাহলে আপনার এমএলএ ধরা পড়বে, ওখানকার মসজিদের লোকেরা ধরা পড়বে, আপনার নেতারা ধরা পড়বে, যারা ওখানে এই উত্তেজনা ছড়িয়ে দাঙ্গা করেছে। ভিডিও দেখা যাচ্ছে, একটা লোককে ধরার হিম্মত নেই ওনার। খালি লোককে বোকা বানানোর মিথ্যা কথা বলবেন। এই বয়সে বেশি মিথ্যা কথা বলাটা ঠিক নয়। বহিরাগতদের হাত, পরিকল্পিত ষড়যন্ত্র,
মুর্শিদাবাদে অশান্তির নেপথ্যে এই দাবিগুলোই বারবার সামনে এনেছেন জেলা তৃণমূল বিধায়ক সাংসদরা, কিন্তু গ্রেফতার হচ্ছে কারা? স্থানীয়রাই। জাফরাবাদে বাবা ছেলে খুনে মূল চক্রীকে জলে তুলেছে পুলিশ, আর তার বাড়ি শামশেরগঞ্জ থানার শুলির তলায়। হত্যাকাণ্ডে আগে ধরা পড়া 3 জন তারাও স্থানীয়। আর তাহলে আগে ভাগে বহিরাগত তত্ত্ব সামনে আনার চেষ্টা কেন করেছিলেন শাসক নেতারা? এটা কোনো বহিরাগতদের কাজ, বহিরাগত যারা দুষ্কৃতী তারাই এটাকে অর্গানাইজ করেছে। থেকেও আসছে, গ্রামগঞ্জ থেকে দূর দূর থেকে আসছে, মানে লুটেরাও বলতে পারেন আপনি। পরিকল্পিত মানে ষড়যন্ত্র হচ্ছে। মুর্শিদাবাদের হিংসায় বারবার বহিরাগত তত্ত্ব খাড়া করেছেন শাসক দলের নেতারা। ক্ষতিগ্রস্তদের মুখে ছিল ভিন্ন সুর। কিন্তু বাস্তব সত্যটা কি? তাই নিয়ে নানা চর্চার মাঝেই ধুলিয়ানের জাফরাবাদে বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4। ধৃত জিয়াউল শেখ ওরফে চাচাই মূল চক্রী বলে দাবি পুলিশের। আর তাৎপর্যপূর্ণভাবে ধৃতরা সকলই স্থানীয় বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, শামশেরগঞ্জ থানার শুলিতলার বাসিন্দাই জিয়াউল। জোড়া খুনে ধৃত 3 জনকে জিজ্ঞাসাবাদ করে তার নাম উঠে আসে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন। শনিবার রাতে অভিযান চালিয়ে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে জিয়াউলকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে জঙ্গিপুরে এনে আদালতে পেশ করা হয়। আমাদের মার্ডার কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, জিয়াউল হক বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে চোপড়া থেকে, বাড়ি শুলিতলা। শাসক দলের জনপ্রতিনিধিরা প্রথম থেকে অশান্তির নেপথ্যে বহিরাগতরা বলে দাবি করলেও পুলিশ তদন্তে স্থানীয়ভাবে পাওয়া তথ্যেই জোর দিয়েছিল। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত, যারা পরিকল্পনা করেছিলেন খুনের এবং যারা খুন ঘটিয়েছেন, তাদের কাউকে ছাড়া হবে না। জাফরাবাদে বাবা ছেলে খুনে এর আগে 3 জনকে গ্রেফতার করেছিল সিআইডি এসটিএফ এর অফিসারদের নিয়ে গড়া বিশেষ তদন্তকারী দল। জাফরাবাদে জোড়া খুনে প্রথমে কালু নাদাব ও দিলদার নাদাব নামে 2 ভাইকে গ্রেফতার করা হয়। তাঁদের বাড়ি জাফরাবাদের পাশের গ্রাম দিঘরি এলাকায়। ধৃত আরেক চক্রে ইনজামুল হকের বাড়ি শুলিতলায়। অর্থাৎ বাবা ছেলে খুনে অভিযুক্তরা পাশের পাড়ারই ছেলে। খুনের নেপথ্যে নিছক ব্যক্তিগত আক্রোশ নাকি অন্য কোনো কারণ তা তদন্ত সাপেক্ষ। তবে শাসক নেতাদের বহিরাগত তত্ত্বকে প্রশ্নের মুখে ফেলেছে একের পর এক স্থানীয় গ্রেফতারি। সব পুরোটাই স্থানীয়রাই করেছে। যারা রিফিউজি ক্যাম্পে আছে তাদেরকে জিজ্ঞেস করুন, শামশেরগঞ্জে যারা আক্রমণের শিকার হয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন, তারা বলে দেবে কারা ছিল, আশেপাশের গ্রামের লোক ছিল। কি চাপা দিতে বারবার বহিরাগত তত্ত্ব সামনে আনা? প্রশ্ন তুলছেন মৌলবাদের হিংসার আগুনে সব হারানো এই মানুষগুলো। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আরে শামশেরগঞ্জে হিংসার সময় চলেছিল ছররা গুলিও, কারণ খোঁজ মিলল 12 এপ্রিল গুলিবিদ্ধ আরও এক যুবকে। বেসরকারি হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে তাকে। আর বছর 30-এর ওই যুবকের পায়ে এই ছররা গুলি লাগে, দাবি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সূত্র মারফত। যুবকের পায়ে গুলি লেগেছিল কারণ সেদিন এই ঘটনার সময় ছররা গুলি চলে, অর্থাৎ 12 এপ্রিল ছররা গুলি চলেছিল শামশেরগঞ্জে যখন হিংসা চলছিল। তাই গুলিবিদ্ধ আরো এক যুবকের খোঁজ। বেসরকারি হাসপাতাল থেকে তাকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। বর্তমানে চিকিৎসাধীন সেখানে 30 বছরের ওই যুবক, তার পায়ে গুলি লেগেছিল। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সূত্র মারফত এমনই দাবি। বেসরকারি হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এই বছর 30-এর যুবককে ভর্তি করা হয়। 12 এপ্রিল যখন ছররা গুলি চলেছিল তখন এই যুবকও গুলিবিদ্ধ হয়। বেদবোনার ঘর ছাড়াদের এবার ঘরে ফেরানোর কাজ শুরু করলো জেলা প্রশাসন। দেখুন সেই ছবি, বেদবোনার যারা ঘর ছাড়ারা তাদের ঘরে ফেরানোর কাজ শুরু করেছে জেলা প্রশাসন। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। প্রশাসনিক
তৎপরতা নজরে আসছে, সেখানে পুলিশি প্রহরায় তাদেরকে নিয়ে আসা হচ্ছে, ঘরে ফেরানোর কাজ চলছে ঘর ছাড়াদের। বেদবোনার ছবি দেখছেন আপনারা। বেদবোনা গ্রামে 100টি বাড়ির প্রায় 500 জন একে একে ঘর ছাড়া হতে শুরু করেন। নিজেদের জায়গা ছেড়েই উদ্বাস্তু হয়ে যান, থাকতে শুরু করেন মালদহের বৈষ্ণবনগরের ক্যাম্পে। নৌকা করে তারা প্রাণ বাঁচান নিজের পরিবারের সদস্যদের। অবশেষে 9 থেকে 10 দিন পর তারা একে একে বাড়ি ফিরছেন। কিন্তু তারা কি নিজে থেকে বাড়ি ফিরছেন নাকি প্রশাসনের চাপে? আমি যারা বাড়ি ফিরেছেন তাদের সঙ্গে আমরা কথা বলে নেব। আজকে তো দেখা যাচ্ছে আপনারা সমস্ত মালপত্র নিয়ে রাজ্য প্রশাসন ত্রাণ পাঠিয়েছে, আপনারা কি নিজেদের ইচ্ছে বাড়ি ফিরছেন না ওখান থেকে কোনো চাপ আসছে? আমরা নিজের ইচ্ছায় বাড়ি ফিরে নিয়ে, আমাদের ওখান থেকে বলছে বাড়ি ভালো আছে, ওখানে সব পরিস্থিতি ভালো আছে, বাড়ি যান, ভালো থাকবেন। একটু বিডিও একটু চাপ দিছে, পুলিশ চাপ দিছে, আমরা অত্যাচারে আমরা বাড়ি ফিরেছি। আমরা বলছে বাড়ি আমরা ফিরবো না, আমাদেরকে যদি বাড়ি ফিরতে হয় তো এখানেই আমাদেরকে মেরে ফেলেন। আপনারা ওখানে বলেছেন যে আমাদের সুরক্ষা চাই, নিরাপত্তা চাই, বলেছে আমরা ওখানে বাড়ি ফিরলে আমরা ওখানে সুরক্ষা চাই, পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প চাই, তাহলে আমরা বাড়ি ফিরবো। আপনার তো মেয়েরা রয়েছে, এদের নিয়ে কতটা চিন্তিত আপনারা? এদের নিয়ে পুরো চিন্তিত, বাড়ি ফিরলাম তবুও ভয়, এখন কি করে রাত কাটাবো। আপনার কটা মেয়ে? 2 মেয়ে 1 ছেলে। টাকা গয়না ছিল সব এলোমেলো করে লুট করে দিয়েছে, সাইকেল ছিল 3টা, 2টো সাইকেল বের করে ওখানে আগুন লাগিয়েছে রাস্তার মধ্যে। এখন কি মানে নিশ্চিন্তে আর থাকতে পারবেন এই গ্রামে? মনে তো হচ্ছে পারবো না, ভয় লাগছে। ভয় লাগছে একদমই। এই বক্তব্য কিন্তু প্রত্যেক মানুষের মুখে এখন। তারা এসে দেখছে যেরকম অবস্থা ছিল সেরকমই রয়েছে, কিন্তু ভেতর থেকে যাবতীয় গয়না টাকা পয়সা লুট হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে আতঙ্ক তো গ্রাস করেছে, এই চিন্তা হচ্ছে যে তারা এখানে থাকতে পারবেন কিনা, কারণ বিএসএফের যদি স্থায়ী ক্যাম্প না হয় তাহলে তারা থাকতে পারবেন না, আর যদি বিএসএফ এখানে চলে যায় তাহলে তারা আবারও হামলার শিকার হতে পারেন। এমনই চিন্তায় রয়েছেন এই বেদবোনা গ্রামের বাসিন্দারা। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বেদবোনা, শামশেরগঞ্জ। এদিকে একদিকে যখন আপনারা দেখছেন যে বেদবোনাতে সেখানে ঘরে ফেরানো হচ্ছে ঘর ছাড়াদের, অপরদিকে মালদার পাল্লালপুর ক্যাম্প, সেদিকে একটা অন্য অভিযোগও আছে যে ঘর ছাড়াদের ভুল বুঝিয়ে ফিরিয়ে আনার অভিযোগ উঠছে আবার পুলিশের বিরুদ্ধে। আমাদের ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল, এবার বিষ খাইয়ে মেরে ফেলুন, এমনই মন্তব্য গ্রামের মহিলাদের। রবিবার বেদবোনা গ্রামে ঘর ছাড়া 8টি পরিবারকে ফিরিয়ে আনে পুলিশ আর প্রশাসনের তরফে। তাদের বলা হয় ঘর ঠিক করে দেওয়া হয়েছে, কিছু কাজ চলছে, সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু এখনো কোনো কাজই হয়নি। থাকা খাওয়ারও পরিস্থিতি নেই বলেই অভিযোগ দুর্গত পরিবারের মহিলা সদস্যদের। দেখুন সেই ছবি। কেন পুলিশ রাইতে বললো? আমরা কি চিনি পুলিশ কতটা বলেন তো? পুলিশ রাইতে বললো যে সবই মিস্ত্রি লাগিয়ে দিয়েছি, তোমাদের যা দরকার আছে সবই ঠিক হয়ে করে দিয়েছি, তোমরা যে দেখুন আগে বাড়িতে, যে তো বাড়িতে এসে দিয়েছি যেরকম সেরকমই আছে, কই কি ঠিক করেছে কি? এখন মিথ্যা কথা বলে নিয়ে আসলো, আমরা কিভাবে থাকবো? না একটা বাসন আছে না কুসন আছে না কোনো জিনিস আছে, কেমন থাকবো বাড়িটাতে? বারবার বললাম কি আমার গাড়ি বাড়ি সব লুট হয়ে গেছে, গাড়িটা তো নিয়ে পালিয়ে গেছে, যেহেতু বারবার বলেছি। বাড়িতে দেখলাম তো কিছু নেই, কিছু নাই না, আর তো কিছু দেখে আসেন ছবি করেন, কিছু নেই। পুলিশ তো বিনা কাজে বলছে বাড়ি যাও বাড়ি যাও, ওখানে থাকতে দিবে না পুলিশ গেলা, ওখানে সব কি ঠিক আছে, পুলিশ গেলা থাকতে দিতে চায় না, জোর মুস্তি সবকে বাড়ি নিয়ে আসছে। বলছে কি সব ঠিক হয়ে গেছে, লাইন মান সবই ঠিক হয়েছে, ঘর দুয়ার সবই ঠিক করে দিয়েছি, আপনি বাড়ি চলেন, সেই বলে নিয়ে এলো ওখান থেকে। নৌকা পাড়ে এসে কেউ আছে কেউ এসছে, এরকম সবাই বলে আসেনি, কেউ আছে কেউ আথা আছে। কি যে বিছানে ঘুমাবো তবুও কিছু রাখেনি, কি নিয়ে রান্না করে খাবো তাও নেই, কাঞ্জি পরে পালাচ্ছে আর একটা শাড়ি পরে পালিয়েছে বাড়ি থেকে, আর কিচ্ছু নিয়ে যেতে পারে না।